হন্টিং অ্যাট লাইন পার্ট 22 চ্যাপ্টার 16। সতর্কবার্তা, এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দ্য ম্যানিপুলেটর। মিলিয়ন মিলিয়ন ভাবনা আমার মাথার ভিতর ছোটাছুটি করছে। কি বললে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি? আমার দোষ হয়েছে, বলা যে যথেষ্ট নয় তা পরিষ্কার। তুমি আমাকে গুলি করবে? আমি তো বলেছি তোমাকে মেরে ফেলবো না, সে বিরক্ত গলায় বলে। তারপর সে আমার উপর ঝুঁকে পড়ে, তার ঠোঁট ছুঁয়ে যায় কাঁধের সেই দাগে যা তারই ফেলা। তুমি জানো এই দাগগুলোর মানে কি? আরেকটা দাগে চুমু খেতে খেতে ফিসফিস করে। আমি তার স্পর্শে কেঁপে উঠি। সেই স্পর্শ থেকে বিদ্যুতের মতো শিহরণ সারা শরীরে ছড়িয়ে যায়। আমি কোনো উত্তর দেই না, তবে সে কিছু মনে করে না। এর মানে আমি তোমার ওপর অধিকার প্রতিষ্ঠা করেছি, তোমাকে আমার করে চিহ্নিত করেছি। তার অযাচিত স্পর্শে আমি মুখ ঢেকে রাখতে চাই, কারণ আমি জানি আমার শরীরের বিশ্বাসঘাতকতা সে অনুভব করছে। সে বলে, তোমাকে বলতে খারাপ লাগছে, তবে আমি একজন নারীর শরীর এবং তার সাড়া কেমন হয় তা ভালো করে জানি। আমি বিরক্ত হয়ে ঠোঁট বাঁকাই। মেয়েরা কাঁদে কারণ তারা কষ্ট পায়, এবার বুঝতে শিখো। সে হেসে ওঠে। ছোট্ট ইঁদুর, সেটাই তো আমি করছি। সে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার ঠোঁট আবার কেঁপে ওঠে। আমি নিজের ঠোঁট কামড়ে ধরি। সে বন্দুকটা আমার মুখের সামনে ধরে। আমি ভয়ে চমকে চোখ বন্ধ করে দিই। মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে। রিল্যাক্স, আমি চাই তুমি এটাতে চুমু খাও। তার কথা কয়েক সেকেন্ড ধাতস্থ হয়। গুলি চালাইনি জেলে আমি চোখ মেলে তার দিকে তাকাই। তুমি কেন? সে বন্দুকের মাথা আমার ঠোঁটে শুইয়ে দেয়। বাকিটুকু কথা আটকে যায়। সে বন্দুকের ঠান্ডা ধাতু দিয়ে আমার ঠোঁট বুলিয়ে দেয় যেন লিপস্টিক দিচ্ছি। ও ঈশ্বর, দয়া করো। এবার আমার কথা আটকে যায় যখন বন্দুকের মাথা ভেতরে যায়। সামান্যই, কিন্তু এতটাই যে আমি আতঙ্কে শ্বাস বন্ধ করে ফেলি। সে নিষ্ঠুরভাবে হেসে ওঠে। তুমি সত্যি ইঁদুরের মতো আওয়াজ করো। আমি ঠান্ডা হয়ে যাই, তাকিয়ে থাকি, অনুভব করি, বুঝতে পারি না কি হচ্ছে। আমি দাঁত কামড়ে ধরি, কাঁপতে কাঁপতে শব্দ আটকে রাখি। তাকে সুখের আওয়াজ শোনাতে চাই না। লজ্জা, ভয়, কিন্তু সব কিছুর ওপরে দখল করে নিচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া সুখ। সে আমাকে প্রশ্ন করে, তুমি কি শিখলে অ্যাডিলিন? আমি কাপা কণ্ঠে বলি, আমি শিখেছি আর কোনো পুরুষের আমাকে ছুঁয়ে দিতে নেই। এই কথা বলতেই চোখে পানি চলে আসে, কারণ এই কথা বলা মানে আমি এই দানবের হাতে পুরোপুরি বন্দি। কে একমাত্র তোমাকে ছুঁতে পারবে অ্যাডিলিন? চোখ বন্ধ করি। আমি জানি যা বলছি তা মিথ্যে। তুমি, আমি ফিসফিস করে বলি। তিক্ততা গলায় দলা পাকিয়ে ফেলে। শরীর চাই, কিন্তু মস্তিষ্ক চাই বন্দুক তার মাথায় ঠেকিয়ে গুলি করে ফেলুক। আমি তাকাই, দেখি সে বিশ্বাস করছে না। আমার ভেতরে লজ্জা, রাগ, অপমানের ঢেউ খেলছে, কিন্তু মস্তিষ্ক সেই অনুভূতি নিতে পারছে না। তাই সব অনুভূতি থেমে যায়, শূন্য হয়ে যায়। এটাই কি ট্রমা? যখন জানো তুমি লাঞ্ছিত হয়েছ, কিন্তু শরীর অনুভূতি নিতে অস্বীকার করে। মুহূর্তেই তার হাতে আসে একটা গোলাপ। পাপড়ি ভেঙে গেছে, সে ঘুরিয়ে নাড়িয়ে দেখে, তারপর আমার গায়ে ফেলে দেয়। গোলাপ পড়ে থাকে পেটের ওপর। একবার তাকিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে যায়, আর তখনই বাঁধ ভেঙে যায়। অশ্রু আমার চোখ বেয়ে গড়িয়ে পড়ে। পরে 3 রাত ধরে আমার ছায়া জানালার বাইরে দাঁড়িয়ে থাকলো। আমাকে দেখলো। অন্ধকারে সিগারেটের লাল আভা জ্বলছিল তার ঠোঁটে। আমি বলতে চেয়েছিলাম সিগারেট খাওয়া কতটা জঘন্য। হঠাৎ আমার গত রাতের কথা মনে পড়ল। এই মনে পড়াটাই আমাকে খেপিয়ে তুলল। আমি রেগে গিয়ে রান্নাঘরে গিয়ে 1 গ্লাস ভর্তি করে ওয়াইন ঢেলে নিলাম। কিছুক্ষণের জন্য হলেও ওয়াইন সব কিছুর উপশম। রাগ, আঘাত, কিন্তু এখন যখন ওয়াইনের গ্লাস খালি, রাগে হাত কাঁপতে থাকে। মনে পড়ে যায় কিভাবে সে আমাকে মেঝেতে ফেলে আমার গায়ে একটা গোলাপ ছুঁড়ে দিয়ে চলে গিয়েছিল, যেন আমি একটা ফেলনা জিনিস। সেই মুহূর্তে নিজেকে কখনো এতটা অপমানিত মনে হয়নি, কখনো এতটা লাঞ্ছিত হইনি। সে তারপর আর কোনো মেসেজ দেয়নি, আর কোনো বন্দুক হাতে সামনে এসে হুমকি দেয়নি। শুধু জানালার বাইরে দাঁড়িয়ে থেকেছে, আর আমি তাকিয়ে থেকেছি। এটাই আমাদের বিকৃত অভ্যাস হয়ে গেছে।
সে দিনে আসে না, আর যতক্ষণ আমি অন্য কোনো পুরুষকে আমাকে ছোঁয়ার সুযোগ দিচ্ছি না, ততক্ষণ সে কোনো হুমকির মেসেজও দেয় না। আমি দায়াকে এই ঘটনার কথা বলি না, আর বিশেষ করে সেই রাতের শেষের ঘটনার কথা তো বলিই না। যদি আমার ছায়া আমাকে মেরে না ফেলে, ডায়া মেরে ফেলবে। আমি বোকা ছিলাম, এটা আমি কখনো অস্বীকার করিনি, বিশেষ করে এখন। কারণ তার সামনে দাঁড়ালেই আমি কেন পাগল হয়ে যাই তা ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। আমি অন্য কোনো সময় অচেনা কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলেই আতঙ্কে ভেঙে পড়ি। তাহলে কেন তার সামনে গেলেই আমি পাগলামি করে ফেলি? তুমি টার্টনে পড়ে আছো কেন? দায়া বিরক্তির সাথে বলে। স্যালাড মুখে দিচ্ছে, আর ফিওনার রেস্টুরেন্টে খেতে এসেছি। আমার ঘর থেকে বের হতে খুব দরকার ছিল, সামান্য কিছুতেই সেই রাতের কথা মনে পড়ে যাচ্ছিল। আয়নায় তাকাতেই মনে পড়ে যাচ্ছিল তার দাঁতে কামড়ের দাগ, আর তারপরে ধাতব কামড়। আমি গলা খাকারি দিয়ে নতুন কিছু ট্রাই করছি। আসতে বলি, আসলে এটা ছিল দাগগুলো ঢাকার একমাত্র উপায়। আমাকে অ্যামাজন প্রাইম থেকে একসাথে অনেকগুলো টার্টলনেক অর্ডার করতে হয়েছিল, রং ভিন্ন ভিন্ন। দায়াকে কোনো দিন এই দাগগুলো দেখাতে দিতে পারি না, আর তাকে কখনো বলতে পারি না কিভাবে আমার স্টকার আমার সাথে সেদিন রাতে কি করেছিল। সে কাঁধ ঝাঁকায়, স্যান্ডেলের দিকে তাকায়। শুধুমাত্র তুমি টার্টনেক, মম জিন্স আর বেল্টকে ফ্যাশনেবল করে তুলতে পারো। আমি পোশাকের দিকে তাকিয়ে বিরক্ত হই। আমি এই পোশাকে ঘৃণা করি। হয়তো এর কারণ, এই পোশাকের একমাত্র উদ্দেশ্য আমার দেহের দাগ ঢেকে রাখা। এই কাপড়ের নিচে আঙুলের দাগ, কামড়ের দাগ, দখলের দাগের নকশা আঁকা। তোমার লাভার বয়ের কি খবর? কিছু হয়েছে? আমার গলার লালচে ভাব লুকানোর চেষ্টা করি। যদি লাল হয়, হয়তো দোষ টার্টনেকের ঘাড়ে দিতে পারবো। আমি বরং জিজির কথা বলতে চাই। আমি বলি, আমাদের মাঝে থাকা মজারেলা স্টিকের দিকে তাকিয়ে। আমি 4টা খেয়ে ফেলেছি, শেষটাও চাই। দায় আমার দৃষ্টি বুঝে চোখ উল্টিয়ে হাত নেড়ে দেয় ইশারা করে নিতে। আমি হাসি মুখে নিয়ে নিই। রোনালদোর ব্যাপারে কিছু পেয়েছি। দায়ার 2 ভুরু উঁচু হয়, আমাকে চালিয়ে যেতে বলে। গত রাতে জিজির ডায়েরিগুলো ঘাঁটছিলাম। জিজি প্রায়ই লিখত, রোনালদো ভালো শ্যুট পরতো, তার আঙুলে সোনার আংটি থাকতো, যা ইঙ্গিত দিত যে সে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত। এক জায়গায় লিখেছিল, রোনালদো একদিন আহত অবস্থায় আসে কিন্তু কিছু বলেনি। তাহলে আমি ভাবছি সে কোনো অপরাধ জগতে যুক্ত ছিল, তার জীবন নিয়ে খুব গোপনীয়তা রাখত। বলেছিল তার বিপজ্জনক জীবন জিজিকে প্রভাবিত করতে দেবে না। তুমি ভাবছো সে মব বসের মতো কিছু? আমি মাথা নাড়ি। না, আমি ভাবছি তার বস একজন মব বস ছিল। যখন জিজি লিখেছিল রোনালদোকে কেউ পেটানোর পর সে বলেছিল, এটা আমি প্রাপ্য ছিলাম, এর বেশি কিছু বলেনি। জিজি লিখেছিল, সে বারবার জিজ্ঞাসা করত, চিহ্নিত হতো। রোনালদোর শেষ কথা ছিল তার খুব কঠোর বস আছে, আর সে জিজির কথা জানতে পারবে না। দায়া উত্তেজনায় চোখে আলো নিয়ে মাথা নাড়ে। 40-এর দশকের ক্রাইম ফ্যামিলিগুলো দেখি কারোর সাথে মেলে কিনা। আমি হাসি, আশা জাগে, কিন্তু সেই আশা মাত্র 5 সেকেন্ড থেকে দায়ের চোখ বড় হয়ে যায়, সে আমার পেছনে তাকিয়ে থাকে। আমার গলা শুকিয়ে যায়, ঘাড়ের লোম খাড়া হয়ে ওঠে। আমার ছায়া কি এখানে চলে এসেছে দায়ের সামনে? হ্যালো লেডিস। আমার চোখ দায়ের সাথে বড় হয়ে যায়। আমাদের দৃষ্টি মিলতেই হাজারো কথা বিনিময় হয়ে যায় চোখে চোখে। এখন আমাদের খুব সাবধানে চলতে হবে। সে আমার পাশে বসে, চেয়ারে হেলান দিয়ে আমাকে দেখে হাসে, কিন্তু সেই হাসি তার চোখ অবধি পৌঁছায় না। আমি গলা খাকারি দেই, জোর করে হাসি। হ্যালো মার্কস, আর্টসের বন্ধু তাই না? একটাই আমি, সে বলে, বরফের মতো নীল চোখ দিয়ে তাকিয়ে থাকে। তার দৃষ্টির তীব্রতায় গলা লাল হয়ে যাচ্ছে। তুমি কি চাও? আমি স্বাভাবিক ভঙ্গিতে বলি। দ্রুত ফুরিয়ে আসা মার্গারিটার গ্লাসে চুমুক দেই। মনে মনে ভাবি, এখান থেকে বের হওয়ার জন্য এই কথোপকথনের সময় আরেকটা খেতে হবে, আর পরেরটার জন্য আরেকটা। আজ রাতে আমাকে অবশ্যই উবার ডেকে যেতে হবে, এটা বুঝে গেছি। মার্কস টেবিলে ঝুঁকে আসে, আঙুল গুজে হাত জোর করে এমনভাবে তাকায় যেন সে খুব আগ্রহী। তার পুরো শারীরিক ভাষায় হুমকির আভাস। আমি চাই তুমি আমাকে ঠিক মতো বলো, আর যখন গায়েব হলো তখন কি হয়েছিল ঠিক তোমার বাড়ির দরজায়? আমার কপাল কুঁচকে যায়।
তুমি তো পুলিশের রিপোর্ট থেকেই জানতে পারোনি। তার চোখ সরু হয়ে আসে, কিন্তু ঠোঁটে জমে থাকা হিমশীতল হাসি নড়েও না। আমি চাই তুমি নিজের মুখে বলো, মিস রেইলি। আমি মুখ সোজা রাখার চেষ্টা করি, যদিও জানি কতটা সফল হচ্ছি জানি না। অপরাধীর সাথে কথা বলার অভ্যাস তো নেই। আসলে 3 রাত আগের ঘটনায় প্রমাণ হয়ে গেছে আমি অপরাধী সামলাতে পারি না। সে ইচ্ছে করেই আমার শেষ নাম বলল, আমাকে বোঝানোর জন্য যে সে আমার পেছনে খোঁজ করেছে। তবে এটাতে আমি এখন অভ্যস্ত। আমাকে কেউ না কেউ অনুসরণ করছে, এটা নতুন নয়। আমরা একসাথে আমার বাসায় গিয়েছিলাম কিছু মজা করার জন্য। আমি বলি, মার্কসের চোখে ঝলক দেখা যায় এই কথা শুনে। আমরা আসলে মজা করার মাঝেই ছিলাম, যখন হঠাৎ খুব জোরে দরজায় ধাক্কা দেওয়া হয়। এর আগে এমন হয়েছে? আমি থমকে যাই, কারণ এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। না, শেষমেশ বলি, গলা শুকিয়ে আসে, ঠোঁট গিলে ফেলতে ইচ্ছে করে, আরেকবার মার্গারিটা হাতে নিতে ইচ্ছে করে, কিন্তু হাত কাঁপছে আর সেটা লুকাতে পারবো না। তাই বোকামি করে গিয়ে গ্লাস নামিয়ে টেবিল থেকে চুষে খাই। মার্কস শব্দ করে। এখন মার্কস বুঝে গিয়েছে আমার একজন স্টকার আছে। শেরিফ ওয়াল্টার্স আমাকে আগেই বলেছিল এই জিনিস আমার বিপদে ফেলবে, কিন্তু আমাকে অনুসরণ করার রিপোর্ট না করে থাকতে পারেনি। মার্কস নিশ্চয়ই সেই রিপোর্ট দেখেছে। তবে এটুকু নিশ্চিত, আমি তাকে কখনো আমার দরজায় হাজির হওয়ার ব্যাপারে রিপোর্ট দিইনি। দেখো অ্যাডি, আমি মোটেও বুঝতে পারছি না কেন আমাদের শত্রু হঠাৎ করে তোমার বাড়ির দরজায় হাজির হবে, ঠিক আজ যখন তোমার সাথে বিছানায় ছিল। তার অশালীন ভাষায় আমি চমকে যাই। নিজেকে লজ্জিত মনে হয় যে আর্সকে আমি স্পর্শ করতে দিয়েছিলাম। মার্কস, দায়া কড়া গলায় বলে। তার ঠান্ডা চোখ দায়ের দিকে ঘুরে যায়, কিন্তু দায়া ভয় পায় না। আমি হাজারবার বলেছি অ্যারির সাথে কোনো সম্পর্ক নেই এর। ম্যাক্সের চোখ আবার সরু হয়, সে আরও ঝুঁকে আসে, দায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয়। এটাই সমস্যা দায়া, আমি তোমার কথা বিশ্বাস করি না। দায়া দাঁত কিরমির করে হাত মুঠো করে ফেলে। যদি উত্তর চাই মার্কস, তাহলে তুমি ভুল জায়গায় খুঁজছো। আমি তাড়াতাড়ি কেটে বলি, কারণ এই কথোপকথন যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, আর মার্কস এখানে আমাদের মেরে ফেলতে পারে। আমার তা মনে হয় না। সে উত্তর দেয়, আবার আমার দিকে ফিরে আসে, কারণ আর্টসের হাত শেষমেশ তোমার দরজার সামনে পাওয়া গেছে। আর যদি আমি কিছু বুঝে থাকি, তাহলে বলবো এটা খুব ব্যক্তিগত ব্যাপার। বলো তো, আর্টসের হাত তোমার জন্য এত ব্যক্তিগত কেন? আমার চোখ বিস্মিত হয়ে যায়, আর সে বিজয়ের হাসি হাসে। তুমি এটা কিভাবে জানলে? আজ তোমার বাড়িতে গিয়ে হারিয়ে যাওয়াটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। পরদিন সকালে আমরা একজন লোক পাঠাই তোমার বাড়ি পর্যবেক্ষণের জন্য। ঠিক সেই সময়ে দায়াকে দেখি রক্তমাখা একটা বাক্স তুলে গাড়িতে রাখছে। আমাদের লোকেরা তাকে অনুসরণ করে, আর সে সেখানে মাটিতে পুঁতে রাখে। সেখান থেকে তুলে নিয়ে আসে, আর তারপর আমরা দেখি আর্টসের হাত সেই বাক্সে। আর আমাদের লোকেরা জানায় সেটা তোমাকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। আমি দায়ের দিকে তাকাই না। আমি চাই না মার্কস বুঝে যাক আমি ভেতরে ভেতরে কতটা আতঙ্কিত। আমার চোখ সরু হয়ে আসে। হয়তো যারা এই কাজ করেছে তারা ভেবেছে আমি আর্টসের সাথে যুক্ত। মার্কস হাসে। তুমি ভাবছো আমাদের শত্রুরা ভেবেছিল তুমি আর্টসের মেয়ে, আর তুমি আমাদের কাজে যুক্ত? হয়তো। আমি ঝাঁজের সাথে বলি, তারা কি করে জানবে আমি যুক্ত নই? সে কোনো উত্তর দেয় না, কেবল ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি ওর দিকে তাকিয়ে থাকি। রাগ আর হতাশার ছাপ আমার চোখে ভাসে। তুমি দায়াকে দিয়ে হাতগুলো পুড়ে দিতে গেলে কেন, অ্যাডি? পুলিশকে কেন জানালে না? আমি কিছুক্ষণ ভেবে আংশিক সত্যি বলার সিদ্ধান্ত নিই, কারণ সেই বাক্সে একটা নোট ছিল যেখানে লেখা ছিল, আমি যদি পুলিশে জানাই তবে আমাকে আর পুলিশদের হত্যা করা হবে। তখন আমি আর্টসের কাজ সম্পর্কে জানতাম, তাই মনে করেছিলাম এই ব্যাপারে জড়িয়ে না পড়াই ভালো, এমন একটা ব্যাপারে যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আবার তাকিয়ে থাকে, আমার বুক ধড়ফড় করতে থাকে, আর মার্কসের চোখ দেখে বুঝতে পারছি না সে আমাকে নির্দোষ ভাবছে কিনা। মনে হচ্ছে এই মুহূর্তে সব বলে দেই, আমি যে একজন হিংস্র স্টকারের শিকার। কিন্তু কি হবে বলেই বা? মার্কস যদি জেনে যায় আমার একজন স্টকার আছে যে সহিংস এবং বিপজ্জনক,
সে আমাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য। তাহলে আমি কেবল এক টুকরো পণ্য হয়ে যাব, আর তখন বেঁচে থাকার কোনো নিশ্চয়তা থাকবে না। এভাবে অন্তত একটা সুযোগ থাকবে যে মার্কস আমাকে ছেড়ে দেবে, যদি ভাবে আমি কেবল এক নিরীহ মেয়ে গ্যাং যুদ্ধের মধ্যে পড়ে গেছি। মার্কস আবার হুম করে দাঁড়িয়ে পড়ে। স্যুটের বোতাম লাগাই, স্যুট থেকে টাকার ক্ষমতার গন্ধ বেরোয়, আর আমি বুঝে যাই মার্কস হয়তো এখন তালাভেরা গ্যাংয়ের দায়িত্ব নিয়েছে। শহরে নতুন এক অপরাধ সম্রাট এসেছে, আর সে ক্রুদ্ধ আমার উপর। তোমার ডিনার উপভোগ করো লেডিস। সে হেঁটে চলে যায়, সাথে নিয়ে যায় সব খারাপ শক্তি। তার চলে যাওয়ার সাথে সাথেই হালকা হাওয়া হয়ে আসে, কিন্তু তবু মুখে ছাইয়ের স্বাদ ফেলে রেখে যায়। ওরা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, ডায়া আসতে বলে। আমি মাথা নাড়ি, ওয়েটারকে ডাক দিই। তালিকায় আরেকটা সমস্যা যোগ হলো। ডায়েরি, এপ্রিল 15, 1945। আজকের সন্ধ্যাটা ভীষণ খারাপ গেল। জন অনেক বেশি মদ খেয়েছিল। আরও যখন মদ খায় ও খুব রেগে যায়। ফ্রাঙ্কোকে ঘাড়ে করে ঘরে এনে বিছানায় শোয়াতে হয়েছিল। আমি এতটাই রেগেছিলাম যে ওকে জামা খুলে দিতেও সাহায্য করিনি। অবশেষে জন আর সহ্য করতে পারল না, আর আমাকে অন্য কারোর সাথে সম্পর্ক রাখার অভিযোগ করলো। ফ্রাঙ্ক তখন সেখানে ছিল, আর এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি ওর কুকুরটাকে বেড়ে ফেলেছি। আর এটা ফ্রাঙ্কের কাজের সহকর্মীদের সামনেই হলো। ভীষণ লজ্জাজনক ছিল, কিন্তু হয়তো এই অপমান আমি প্রাপ্যই ছিলাম। আমি অবশ্য জনের অভিযোগ অস্বীকার করেছিলাম। তখন ওকে শান্ত করার দিকেই বেশি মনোযোগ ছিল। জনকে বিছানায় শোয়ানোর পর ফ্রাঙ্ক আমাকে জিজ্ঞেস করেছিল, ওর কথাটা কি সত্যি? আমি না বলেছিলাম, কিন্তু মনে হয় না ফ্রাঙ্ক আমার কথা বিশ্বাস করেছিল। ও তারপর রেগে গিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি এখনো বুঝতে পারছি না ঠিক কি বলেছিলাম আমি, যা ওকে এতটা কষ্ট দিয়েছিল।